আচ্ছা, তো বাংলা নিয়ে সবাই তো কম বেশি পড়াশোনা করছো বাসায়। আমরা তো এর আগের ক্লাসগুলোতে বিভীষণের মেঘনাদ শেষ করছি, তারপর সোনার তরী পড়ানো হয়েছে, তাই না? আর এর প্রথমে মনে হয় একটা গল্প পড়ানো হয়েছিল, অপরিচিতা, তাই না? জি স্যার, ওইটাই প্রথম পড়া হয়েছিল। আচ্ছা, এটা কে? গুগল মিট হ্যাকার টিম জয়েন, এটা কে? তো আমরা তো বিভীষণের মেঘনাদ ভালো মতো শেষ করছিলাম, আর প্রথম দিকে মনে হয় একটা গদ্য পড়ছিলাম, অপরিচিতা, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা একটা সুন্দর জিনিস করব, সবচেয়ে সবার আশা করি অনেক ভালো লাগবে। আজকে আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব। তো সেই জিনিসটার যদি প্রেক্ষাপট আমরা একটু আলোচনা করি, যে আমরা সেই জিনিসটার প্রেক্ষাপটটা একটু যদি প্রথমে আলোচনা করি। আমি প্রথমে নামটা নাই বলি, যাতে ক্লাসে সবাই একটু আগ্রহ থাকে। তো সবাই তো জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ কবে থেকে বাংলায় শাসন শুরু করে, এটা তো সবাই জানেন। স্যার ভুলে গেছি। ভুলে গেছেন? কে বলতে পারবে কত সালে বাংলায় ইংরেজ শাসন শুরু হয়? কে বলতে পারবে? কেউ নাই? তানাস? হ্যালো? 1757 সালে স্বাধীনতা পায়, এতটুকু জানি। 1757 সালে স্বাধীনতা পায়? না না, 1757 সালে স্বাধীনতা পায় না। 1757 সালে মানে ইংরেজরা বাংলায় শাসন তৈরি করে, মানে শাসন শুরু করে, ঠিক আছে? 1700, 1757 থেকে 1947 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1757 থেকে 1947, মোট 190 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি ব্রিটিশরা বাংলায় শাসন শুরু করে। তো শেষ নবাব, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা খানের পতনের পরই ব্রিটিশদের এই আধিপত্য শুরু হয়ে যায়, এবং তখন শুরু হয়ে যাওয়ার ফলে তারা অনেক শোষণ, পীড়ন, উৎপীড়ন এগুলো বাংলার মানুষের উপরে, বাংলা ও বাঙালির মানুষের উপরে করতে থাকে। তো যুগে যুগে বিভিন্ন সময় তোমরা যদি দেখো, বেশি দূরে না যাই, আমরা যদি কাছাকাছির মধ্যে থাকি, যে বাংলাদেশ স্বাধীনতার আগের কথা যদি আমরা চিন্তা করি, আমরা ব্রিটিশের সাইডটা বাদ দিই, তাহলে দেখবা, আচ্ছা প্রশ্ন করছে স্যার কোন টপিক পড়াইতেছে। আমি কোন টপিক পড়াচ্ছি এটা আমি একটু পরে বলবো, একটু পরে ডিক্লেয়ার করবো। আর তোমরা যদি কেউ ধরে নিতে পারো আমি কোন টপিক পড়াচ্ছি তাহলে তো ভালোই, ঠিক আছে? আগে প্রেক্ষাপটটা শুনো, দেখো কেউ ধারণা করতে পারে নাকি যে স্যার আজকে কোন গল্প বা কোন কবিতা পড়াবে। তো আমরা যদি বেশি দূরে না যাই, আমরা যদি খুব কাছাকাছির মধ্যে থাকি, মনে করো বাংলা পাকিস্তানের শাসনের সময় আর বাংলার স্বাধীনতার আগে, বাংলাদেশ স্বাধীনতার আগে তথা বাংলাদেশ স্বাধীনতার আগে যদি চিন্তা করো, তখন দেখবা যে যখন এমন শোষণ, অন্যায়, উৎপীড়ন মানুষের উপরে ঘটে, আপামর জনতার উপরে ঘটে বা প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু একজন মানুষ নেতার ভূমিকা পালন করে বা নেতার মতো সামনে আগায় আসে। এটা কিন্তু তোমরা সব সময় দেখছো। তো এমন একজন নেতার নাম কে বলতে পারবা, যে এমন একটা অন্যায় অত্যাচারের মধ্যে একজন সাহসী ভূমিকা পালন করছে, একজন মানে একজন দৃষ্টান্তমূলক মানুষ, যে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে? কে বলতে পারবে এমন একজন নেতার নাম? স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি কিন্তু হচ্ছে এই পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন। তার 7ই মার্চের অমর ভাষণের কথা সবারই কম বেশি মনে আছে তোমাদের। ওখানে প্রথম লাইন ছিল ভাইয়েরা আমার, ঠিক আছে? তো এই যে একটা যে সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধন, সবাইকে এক করার যে একটা মন মানসিকতা, এটা কিন্তু তার ওই ভাষণ থেকে আমরা বুঝতে পারি। তো আজকে আমরা যেটা বলবো সেটাও ঠিক সেম। এখানে একজন নেতা আছে এবং এখানেও একজন। স্যার 52 দিনগুলো পড়বো না? আচ্ছা, আমরা কোনটা পড়বো এটা বলি। একজন লিখছে, স্যার আপনি কি আত্মচরিত পড়াচ্ছেন? না না না। আচ্ছা, কি পড়াচ্ছি এটা আমরা। স্যার 52 দিনগুলো। আচ্ছা, আমরা দেখি কোনটা পাচ্ছি। এই কার যেন মাইক থেকে একটু সাউন্ড আসতেছে, মেশকাতুল যাবা একটু ইয়ে করে মিউট করে। তো এই হলো অবস্থা।
আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। তো আমরা আজকে যে টপিকটা পড়বো সেখানে একজন নেতা আছে, সেখানে একজন হচ্ছে আমাদের এরকম সামনে এসে ভূমিকা পালন করছে এমন একজন মানুষ আছে। তো সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এইটা খুবই তাৎপর্যমূলক। আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি এটা খুবই তাৎপর্যমূলক এবং মানুষের চেতনাতে এইটার একটা বড় অংশ বিরাজ করে। এখনো এখনো মানুষের চেতনাতে সেই বড় অংশটা বিরাজ করে। তাহলে বলেই দিই আমরা আজকে কি পড়বো। আমরা আজকে পড়বো নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? সবাই স্যারের 3 নম্বরে যে আইডিটা আছে ওইটাতে ঢুকো, স্ক্রিন ওটা থেকে শেয়ার হইতেছে। আমার ফার্স্ট থেকে শেয়ার হচ্ছে, স্ক্রিনে ঢুকো। একটা স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? না স্যার, ফার্স্টে দেখা যাইতেছিল না, আমি 3 নম্বরটায় ঢুকছি আর আসছে। আচ্ছা, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি জি স্যার। ওকে ওকে। তো আমরা পড়বো আজকে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন এইটা একজন ঐতিহাসিক চরিত্র যার আসল নাম হচ্ছে নূর উদ্দিন। এনার বাড়ি ছিল রংপুরে। এনার বাড়ি ছিল কোথায়? রংপুরে এনার বাড়ি ছিল। আচ্ছা, এখন আমাদের সাথে কে যুক্ত হলো? ওকে, তাহলে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা আমরা হচ্ছে পড়বো আজকে। এই নুরুল দিনের নাম ছিল নুরুল উদ্দিন, আবার অনেকে বলে নুরুদ্দিন, অনেকে বলে কি নুরুদ্দিন, কিন্তু সৈয়দ শামসুল হক উনি শব্দটাকে ইউজ করেছেন নুরুল দিন। কেন? রংপুর দিনাজপুরের মানুষের আঞ্চলিক ভাষার সাথে মিল রেখে এই নুরুল দিন উনি ব্যবহার করে মানুষের মধ্যে একটা জীবন্ত ভাবমূর্তির সৃষ্টি করেছেন। দেখো, তোমার যদি এখানে নাম থাকতো নুর উদ্দিনের কথা মনে পড়ে যায় বা নূর উদ্দিনের কথা মনে পড়ে যায়, তাহলে তোমার মধ্যে যেই চেতনাটা আসতো সেখান থেকে কিন্তু নুরুল দিন কথাটা কিন্তু অনেক সহজে বোঝা যায় এবং কথাটা কিন্তু মানুষের মনের মধ্যে থেকে যাবে। কেন থেকে যাবে? আমাদের আঞ্চলিকতাটা বেশি। তোমার যারা হচ্ছে বিভিন্ন এলাকার মানুষ আছো, বিক্রমপুর, রংপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে এইদিকে দক্ষিণবঙ্গের মানুষ আসো, নোয়াখালী আসো, কুমিল্লা আসো, যার আঞ্চলিকতা, সেই আঞ্চলিকতাকে কিন্তু মানুষ আরো বেশি ভালোবাসে, বেশি করে মনে রাখে। এই জন্য সৈয়দ শামসুল হক এইখানে এই শব্দটা ইউজ করছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা এই কবিতাটা কেন পড়বো, আমরা এই কবিতা থেকে কি কি শিখতে পারবো? আমাদের প্রথম উদ্দেশ্য হবে যে আমরা এখান থেকে কি কি শিখতে পারবো, বা এনসিটিভি যে তোমাদের যে পাঠ্যপুস্তক নির্ধারণ করে বা সিলেবাস প্রণয়ন করে, তারা কেন তোমাদেরকে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে। তো সেই দিকে যদি একটু তাকাই যে এই কবিতার শেষে আমরা কি শিখতে পারবো, তো আমি একটু বলি, তোমরা হয় লিখে নিতে পারো, আর নাহলে এখন মনে রাখো, পরে যখন ভিডিওটা যাবে তখন তোমরা আবার ভিডিওটা দেখে দেখে লিখে নিতে পারবা। ঠিক আছে? তো একটু সবাই শোনো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, যেখানে না বুঝবা সেখানে বলবা। আমি বলছি যে তোমরা এখন এই কবিতা থেকে কি শিখতে পারবে, আমরা কবিতাটা পড়ার শেষে এই কবিতা থেকে কি কি বিষয় জানতে পারবো, এই কি কি বিষয়ে আমরা বুঝতে পারবো। তো সেটা দেখো, প্রথম হচ্ছে ইংরেজদের অন্যায় অত্যাচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে জাগ্রত প্রতিবাদী সত্তা নুরুল দিন সম্পর্কে বলতে পারবো। তাহলে প্রথম আমি কি বলেছি, যে একটা প্রতিবাদী সত্তা, সেই সত্তা সম্পর্কে কি করবো আমরা জানতে পারবো, বলতে পারবো। এবং জাগ্রত প্রতিবাদী সত্তাটা কে? সত্তাটা হচ্ছে নুরুল দিন। ওকে, এরপরে দেখো, নব্য উপনিবেশবাদী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ও তার সহযোগী এদেশীয় দালাল রাজাকার আলবদরদের অমানবিক আচরণের কথা আমরা জানতে পারবো। মানে পাকিস্তানি শাসক গোষ্ঠী যে বাংলাদেশের উপরে, তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে যে শোষণ নিপীড়ন চালিয়েছিল, সেই বিষয়ে আমরা কি করতে পারবো, সেই বিষয়ে আমরা জানতে পারবো, এই কবিতার মধ্য থেকেই জানতে পারবো। আচ্ছা, এরপর বলা হচ্ছে নুরুল দিনের চেতনায় উজ্জীবিত হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন যে ছিল, সেইটার কথাও এই কবিতার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো বিষয় জানতে পারতেছি।
তাহলে সৈয়দ শামসুল হক নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা কিন্তু কবিতার উদ্দেশ্যে লিখে নাই। আমি আবারও বলতেছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এইটা কিন্তু কবিতার জন্য সৈয়দ শামসুল হক লিখেন নাই। সৈয়দ শামসুল হক লিখেছিলেন নুরুল দিনের সারা জীবন একটি কাব্য নাট্য। এই দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, লেখা আছে যে নুরুল দিনের সারা জীবন তার কাব্য নাটক। তাহলে নুরুল দিনের সারা জীবন কিন্তু একটা কি কাব্য নাটক। এবং এই যে কাব্য নাটক, তোমরা যদি মঞ্চে কোনো কেউ নাটক দেখে থাকো বা মঞ্চের নাটক যদি টিভিতে দেখে থাকো, তো ওখানে দেখবে একজন সূত্রধর থাকে, সূত্রধর একজন ক্যারেক্টার থাকে বা চরিত্র থাকে। বা এটা যদি না বুঝো তা দেখবো যে পাশে একজন বসে থাকে, সে কিন্তু স্ক্রিপ্টটা বলে এবং মঞ্চে যে থাকে সে যদি ভুলে যায়, অভিনয় যে শিল্পী সে কিন্তু তখন সেইটা মনে করে বলতে থাকে। এইটা হচ্ছে সেই সূত্রধরের পাঠ। এই যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা কিন্তু সূত্রধরের পাঠ। কেন সূত্রধরের পাঠ আমি তোমাদের বলতেছি। কবিতাটার প্রথম যদি একটু দেখো, তা দেখো আমি এখানে হাইলাইট করে রাখছি যে নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর, নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। এই পুরা যে কবিতাটা সিকোয়েন্সটা, এটা হচ্ছে অডিয়েন্সের উদ্দেশ্যে বলা হবে। কাব্য নাটক শুরু হওয়ার আগে অডিয়েন্সের উদ্দেশ্যে এইটা পাঠ করা হবে। এবং তোমরা কি এটা কেউ আবৃত্তি শুনেছো? না স্যার। আচ্ছা, কে কে আবৃত্তি করতে পারো এখানে বলো। কে কে আবৃত্তি করতে পারো? সবাই চুপ কেন? এত চুপ থাকলে হবে? কেউ বলো যে স্যার এটা আবৃত্তি করতে পারি, আমি আবৃত্তি পারি স্যার, স্কুলে আবৃত্তি করছি। জি স্যার পারি তো, কিন্তু কবিতা তো করি নাই। আচ্ছা, কে, তোমার নামটা কি? আমি এটা তোমার নাম দেখে আসি। নরিন তানজুম তানহা। আচ্ছা, একজন পারে, আর কেউ পারে না? আর কেউ আবৃত্তি করতে পারে না? ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একজন মাত্র আবৃত্তি করতে পারে কবিতা। এটা কিছু হলো? ছোটবেলায় তো সবাই আবৃত্তি করছে। তানাজ, আপনি আবৃত্তি করতে পারেন না? ছোটবেলা তো ছোটবেলায় স্যার, এখন তো বড় হয়ে গেছে। আচ্ছা, এখন বড় হয়ে গেছেন বলে মানে আবৃত্তি আপনি ভুলে গেছেন? আমি কখনো করি নাই স্যার। আপনি কখনো করেন? আচ্ছা, আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ দেওয়া হলো। সবাই তো হ্যান্ড রাইটিং এর চ্যালেঞ্জ দেয়, তারপরে আরো কত কিছু দেখি চ্যালেঞ্জ দেয় ফেসবুকে। তো আপনাদের জন্য আবৃত্তির চ্যালেঞ্জ দেওয়া হলো। এই কবিতাটা আপনারা যে যতটুকু পারেন সে ততটুকু আবৃত্তি করে আমাদের দিবেন। এটা কিন্তু সত্যিকারে দেওয়া হলো, এবং যে ভালো করবে তার জন্য পুরস্কার আছে। অবভিয়াসলি পুরস্কার আছে, যে আমি আজকে বলে যাচ্ছি, এটা তো কথা থাকবে সারা জীবন। তো অবভিয়াসলি পুরস্কার আছে তার জন্য, এবং এটা দিতে হবে মাস্ট বি। এখানে যতজন উপস্থিত আছেন, কতজন, 16 জন, 15 জন উপস্থিত, 15 জনকে দিতে হবে আবৃত্তি করে, ঠিক আছে? স্যার কিভাবে দিব? মানে ভয়েস করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে? ভয়েস। আপনি আপনার ভয়েসটা রেকর্ড করবেন, রেকর্ড করে আমাদের গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দিবেন, তাহলেই হবে। আমি শুনে নেবো। আপনাদের চেহারা টেহারা দেওয়া লাগবে না, এগুলো কোনো ভেজাল নাই যে স্যার চেহারা দিতে হবে। স্যার ভয়েসে কেন? ক্লাসে দেই ভয়েসে তো কেমন না। না না, আপনি রেকর্ড করবেন, যেমন করে একটা রেকর্ড করে আবৃত্তি সেভাবে রেকর্ড করবেন। দরকার হলে একটু এডিট করবেন, তাতেও সমস্যা নেই। যদি একটু ভিডিও এডিট করতে চান, যে লাইন আসবে আবৃত্তি হবে, সেটাও করতে পারেন, সেটাতেও আমার কোনো ভেজাল নাই। কিন্তু আবৃত্তি এটা করে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবার জন্য চ্যালেঞ্জ, শুধু জি আপনাদের স্যার জন্য, বুঝতে পারছি। শুধু আপনাদের জন্য না। আপনাদের যদি ফ্রেন্ড সার্কেল কেউ থাকে তা বলবেন এটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এবং সবাই যে ভালো করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো আমরা একটু আবৃত্তিটা শুনলে আশা করি আরো ভালো লাগতো, যদি আবৃত্তিটা শুনতে পারতাম ক্লাসে। কেউ যদি একটু হয় না, বুঝি না। বললাম যে এই চ্যালেঞ্জটা না দিলে হয় না। না না, এই চ্যালেঞ্জটা দিতে হবে, কেন পারবেন না? এই চ্যালেঞ্জটা অবশ্যই করতে হবে। এবং এই আবৃত্তিটা, জি স্যার, আমারও সেম কোশ্চেন। না না, এই চ্যালেঞ্জটা আমি দিয়েছি মানে দিয়েছি, এবং সবাইকে মাস্ট বি করতে হবে। সবার 1 সপ্তাহ টাইম, আজকে বৃহস্পতিবার, সামনের শুক্রবারের মধ্যে সবাই এটা রেকর্ড করে এবং আপলোড করবেন, যে যতটুকু পারেন। পুরাটা পারলে তো খুবই ভালো, এবং আমি বলতেছি যে ভালো করবে তাকে পুরস্কার দেওয়া হবে। শুধু আপনাদের না, আপনাদের ফ্রেন্ডও জানাবেন। স্যার ফেসবুক গ্রুপ করব? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপ, যেটা আমাদের মুঠোফোন পাঁচটা যে গ্রুপটা আছে, সেখানে আপলোড করবেন।
জীবনে কবিতা আবৃত্তি করি না, এবার কিভাবে পারবো স্যার? পারবেন পারবেন, শুনলে পারবেন। আমি ক্লাসে জি স্যার, স্যার গ্রুপে হইলে একটা কথা স্যার, আমি ক্লাসে শোনাই ফেসবুক কিভাবে? আমি ক্লাসে আবৃত্তি শোনাই দিব। দেখি এই আবৃত্তিটা সত্যি অসাধারণ একটা আবৃত্তি, সত্যি অসাধারণ একটা আবৃত্তি। আপনার যদি কবিতাটা আবৃত্তি শুনেন গায়ে কাটা দিয়ে উঠবে, বিলিভ করেন, গায়ে কাটা দিয়ে উঠবে। এটা এত ভালো একটা কবিতা, মানে এত ভালো কাব্য নাটকের সূচনা অংশ। আমাদের সুরের যে অবস্থা, গলা দিয়ে স্যার পাশ বের হবে। না না, যে যতটুকু পারেন দেখেন, যে যতটুকু পারেন। এখানে তো এখানে সবাই একরকম, ঠিক আছে? যে যেমন পারেন সে তেমন করেন, কারোর এটাতে তো মাইর দেওয়া হবে না, ঠিক আছে? এবং আপনি পারবেন, এক সপ্তাহ যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি ভরসা রাখেন, আপনি পারবেন। কেন পারবেন না? আপনারা পড়ালেখা পারেন, খেলাধুলা পারেন, মোবাইল টিপতে পারেন, হচ্ছে ফেসবুক চালাতে পারেন, ইউটিউব চালাতে পারেন, বিভিন্ন কিছু এক্সপার্ট আছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়। তো একটা আবৃত্তি পারবেন না এক সপ্তাহ? স্যার ওইটা তো ব্যাপার না স্যার, মেসেঞ্জারে একটা কথা স্যার, ফেসবুকে কত মানুষ দেখবে, এমনি তো পারি না কিছু, দেখলে কিছু হবে না। তানাজ আপনার কিন্তু দিতেই হবে। এই যে যারা এখানে উপস্থিত ক্লাসে সবাইকে দিতে হবে, মাস্ট বি দিতে হবে। এবং এটা আপনাদের ফ্রেন্ডকে বলে দিবেন। আমরা এটা ঘোষণা দিয়ে দেবো, মুঠোফোন পাঠশালার পক্ষ থেকে আমরা এটা ঘোষণা করে দিব যে আজকে রাতে, যে শুধু আপনাদের বলতেছি স্যার এটা না, আমি সবাই কাছে ঘোষণা দিয়ে দিব, ওপেন ঘোষণা। না না মাহিন, তোমার দিতে হবে, তুমি গরিব বললে হবে না। আমরা দেখি একটু আবৃত্তি শোনাতে পারি কিনা, আমরা একটু দেখি ব্যবস্থা করতে পারি কিনা তোমাদের জন্য। স্ক্রিন প্রেজেন্ট দিয়ে দিই। দিতে হয়। আচ্ছা, প্রথম থেকে নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষা নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছুঁয়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরল দিনের বাড়ি রংপুরে গেছিল, রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝে পড়ে যায় মনে, নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়। ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন, আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে, নুরল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায়। আবার নুরল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো হে।
এটা হচ্ছে রংপুরের ভাষা, যে জাগো বাহে কুণ্ঠে সভায়। জাগো বাহে মানে জাগো বাহে মানে কি? জাগো মানে হচ্ছে সবাইকে ডাকতেছে, যে জাগো বাহে। যেমন অনেকে বলে না যে ভাই, হ্যাঁ হ্যাঁ, আসলে কবিতাটা তো স্যার স্যার এত কঠিন, এটা কিভাবে আবৃত্তি করব? আর এটা অনেক কঠিন। এইটা আবৃত্তি সবাই করতে পারবা। এই কবিতাটা আবৃত্তি করা আর বেশি সোজা, কারণ এখানে দাড়ি কমা গুলা এমন করে সেট করা যে তুমি যেখানে যেখানে থামতে হবে সেই জায়গাগুলোতে তুমি অটোমেটিক থামতে পারবে। এত ভয়ের কিছু নাই। এটা এক সপ্তাহ তোমাদের প্র্যাকটিস দেওয়া হয়েছে। আপনি একটু করে শোনান তো। আমি এটা করে থার্ড হয়েছিলাম, এটা এই জন্য আমার মানে খুব একটা ফেভারিট জিনিস। কিন্তু এখন আমি বাসার মধ্যে করতে পারবো না। এত যদি বাসার বাড়িতে মানে বাসায় যদি কথা বলি, তো শীতকালে এমনি আরো পাশের রুমে আব্বু আম্মু আছে, বড় ভাইটাই আছে, তারা সবাই দৌড়ে আসবে, মনে হয় কি হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে স্যার আমাদের কি হবে এবার চিন্তা করেন। তোমাদের কিছু হবে না, তোমরা বলবা। স্যার না, কি বলবো বলেন? আচ্ছা আচ্ছা, তোমরা বলো পাগল তোমরা বলো যে কবিতাটা ভালো নাকি খারাপ, এটা বলো। তোমরা কবিতাটা কি একটা কবিতাটা জি স্যার, অনেক সুন্দর। পারবো না। পারবা অবভিয়াসলি পারবা। এখনই কেউ একজন আবৃত্তি করো তো, কোনো ছেলের কণ্ঠ শুনতে অনেক ভালো লাগে, মেয়েদের কণ্ঠ কিন্তু শুনতে অনেক ভালো লাগে। কেন শুনতে মেয়েদের কণ্ঠে ভালো লাগে? ওদের কণ্ঠটা যখন ওরা খুব লো করে বলে, তখন কিন্তু কণ্ঠটা খুব শ্রুতিমধুর শোনা যায় মেয়েদের কণ্ঠে। আর ছেলেদের কণ্ঠে একটু যখন ভোল্ট বাড়ায় এই কবিতার জন্য, তখন হচ্ছে ছেলেদের কণ্ঠে শুনতে অনেক ভালো লাগে। তো একজন ছেলে আবৃত্তি করো, কেউ নাই। একটা মেয়ে নাকি আবৃত্তি করতে পারে, নওরিন নাকি কি নাম? জি একটু আবৃত্তি করেন আপনি। এই যে আমি যতটুকু হাইলাইট করে রাখছি ততটুকু আবৃত্তি করেন। এই যে দিয়ে এত বড় চাঁদ অতি আকর্ষণ গোলে আসুন, আমার মিনতি আর স্থিরে বসুন সকলে, এই পর্যন্ত একটু করেন একজন, শুনি আমরা। কারো সাহস আছে? স্যার আমি একটু ট্রাই করতে পারি। হ্যাঁ, ট্রাই করেন। গুড গুড গুড। আমি তুই না পারিস। আচ্ছা, ট্রাই করেন। এই যে মিনতি হয়ে বসুন সকলে, এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে স্যার, শুরু করি। ওকে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আরো নিচে গ্রাম গন্ধহাট জনপদ, লোকায় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার, ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলে তীব্র শীষ। গিয়ে এত বড় চাঁদ, অতি অকস্মাৎ স্তবতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রতাপ। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। ওকে, গুড স্যার বলছি। ভালো হয়েছে। আপনাদের একটু কবিতা আবৃত্তি কিছু টেকনিক শিখাই দিই। যেখানে হচ্ছে চন্দ্রবিন্দু থাকবে, যেমন চাঁদ, এই কথাটা কিন্তু চাঁদ কিন্তু মুখে উচ্চারণ হবে না, এটা কিন্তু একটু নাকে উচ্চারণ হবে। চাঁদ মানে যেখানে চন্দ্রবিন্দু থাকবে সেই উচ্চারণটি একটু নাকে উচ্চারণ হবে। আমার মনে হয় এটা সবাই জানো, এটা একটু মাথায় রাখবো কবিতা আবৃত্তির সময়। যেখানে যেখানে চন্দ্রবিন্দু থাকবে সেখানে হচ্ছে চাঁদ মানে হচ্ছে একটু নাকে উচ্চারণ হবে। আবার যেখানে তোমার মনে করো কমা আছে, সেখানে একটু তুমি পজ করবা, মানে 1 সেকেন্ড থেকে একটু কম, যাতে অডিয়েন্স বুঝতে পারে যে এখানে একটা কমা ছিল। যেমন দাড়ি যেখানে থাকবে সেখানে একটু থামতে হবে। যেমন যেখানে জিজ্ঞাসা চিহ্ন হবে ওখানে তুমি অডিয়েন্সকে প্রশ্ন করবা, যে আমি প্রশ্ন করতেছি, ওটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে যেন মানুষ শুনে বুঝতে পারে যে ওটা হচ্ছে প্রশ্ন। যাক, অনেক ভালো হয়েছে। তানাস পারবেন না? স্যার আমি এখন চিল্লাইলাম, আমরা বাসা থেকে বাইরে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বাসা থেকে ছেলের বাড়ি। এই জন্য বলতেছি আপনারা 1 সপ্তাহ প্রস্তুতি নেবেন এবং একদিন ফাইনাল সুন্দর করে বাসায় এটা আবৃত্তি করে জাস্ট ভয়েস রেকর্ডটা করলেন। তারপর যদি কাউকে দিন ভিডিও করাতে পারেন যে লেখাগুলো উঠবে, সেটা করলেও সমস্যা নেই। জাস্ট করে আমাদের গ্রুপে আপনি দিয়ে দিবেন। এটা শুধু আপনি না, আপনার স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, যে যা ভালো টালো পারে তাদের বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর আমি একদিন আপনাদের আবৃত্তি করে শোনাবো। আমি একদিনের কবিতাটা আবৃত্তি করে শোনাবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন একটু পড়াশোনায় ফিরে যাই। যাক, আবৃত্তি আপনারা শুনতে পারছেন, আশা করি অনেক ভালো লাগছে আবৃত্তিটা শুনে আপনাদের। আচ্ছা,
তো আমরা জানি যে 1757 সালে কি হয়, 1757 সালে ব্রিটিশরা হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে ক্ষমতা নিয়ে নেয়, এবং ক্ষমতা নেওয়ার কারণ হচ্ছে মির্জাফর আর মির্জাফরদের মতো যারা বিরোধিতা করে, বাংলার নবাবের সাথে বিরোধিতা করে যারা ইংরেজ পক্ষ থাকে, তাদের সহযোগিতার ফলে ইংরেজরা মূলত বাংলাকে জয় করে ফেলে, মানে মোট কথা সিরাজউদ্দৌলাকে হারায় ফেলে। এটা যখন 1757 সালের অবস্থা, এরপরে ইংরেজরা তো বাংলা মানুষের উপর বহু শোষণ, নিপীড়ন, যন্ত্রণা করতে থাকে, এই করা তো শেষই হয় না। এমন সময় হচ্ছে একটা নতুন গভর্নর নিয়োগ হয় 1700, তোমরা জানো 1176 সালে একটা মনন্তর হয়। মনন্তর মনোযোগ অন্তর মানে কি, মানে হচ্ছে যে শাসকরা, মনন্তর মানে কথাটা কি বোঝায় বলো তো? 76 মনন্তর এটা দ্বারা কি বোঝায়? সবাই কি নাম শুনছো 76 মনন্তর? জি স্যার। জি স্যার শুনছি। আচ্ছা, 76 মনন্তর মূলত হচ্ছে এত দুর্ভিক্ষ হয়ে যায় বাংলায়, এত দুর্ভিক্ষ, ফসল মানুষের না খেতে পেরে 1 কোটি মতো মানুষ মারা যায়। তুমি চিন্তা করো, 1 কোটি মতো মানুষ মারা যায়। তোমরা সংখ্যার হিসাব করো না, মানবতার ক্ষেত্রে দেখো 1 কোটি মানুষ বাংলায় তখন মারা যায়। বিলিভ করো, এতগুলা মানুষ মরে যায় দুর্ভিক্ষের কারণে। এরপর ইংরেজ সরকার নতুন গভর্নর নিয়োগ করে, গভর্নর নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। নতুন গভর্নর যখন আসে, তখন বাংলায় রাজস্ব কর্মকর্তা নিয়োগ করে দেবী সিংহকে কি নির্বাচন করে? রাজস্ব কর্মকর্তা কি? খাজনা নেয়া। আমরা যেমন এখন খাজনা দিই, খাজনা অফিসে যে জমি জায়গার খাজনা দিয়ে আসি, তখন এমন নিয়োগ করে। সেই কর্মকর্তার নাম হচ্ছে দেবী সিংহ। এবং এটা ইতিহাসে একটি কলঙ্কিত চরিত্র, বিশ্বাস করো, এটা ইতিহাসে একটি কলঙ্কিত চরিত্র এই দেবী সিংহ। কেন দেবী সিংহ কলঙ্কিত চরিত্র স্যার? উনি এত সুদখোর মহাজন ছিলেন, গরিব মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, জুলুম, শোষণ, শাসন যে করে হোক চালায়, মানুষের পেটে লাথি মেরে সে খাজনা আদায় করতে। জমি জায়গা নেই যার, ফসল ফলাতে পারতেছে না, এই বছর খরা হয়েছে, কোনো কথা শুনতে নাই। এবং এইটার বেশি প্রভাব পড়ছে রংপুর, দিনাজপুরের মানুষের, উত্তরবঙ্গের মানুষের। এখনো দেখবা উত্তরবঙ্গের মানুষের উপরে কিন্তু বেশি শোষণ চলে থাকে। কেন চলে থাকে? এটা কোন পরিপ্রেক্ষিতে বলতেছে? তারা অনেক সময় ধান ভালো ফলাতে পারে না, তখন তাদের ঘরে খাওয়ার মতো কিছু থাকে না। আবার তখন যারা ধান ফলায় তারা কিন্তু ন্যায্য দামে সেটা বিক্রি করতে পারে না। আমরা চাল কিনে মনে করো 50 টাকা 51 টাকা কেজি দিয়ে, কিন্তু কৃষক দেখা গেল বেচছে সেই ধান বা সেই চাল 5 টাকা কেজিতে, 10 টাকা কেজিতে। কৃষকের থেকে আমাদের কাছে যে মাঝখানে যে সুবিধাভোগী আছে, এরা কিন্তু বেশি কায়েম করে, বেশি উসুল করে। বুঝতে পারছো আমার কথা? কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, ব্যাপারটা একটু আবার বললে ভালো হতো। যখন 1176 সালে মনন্তর হয়, ঠিক আছে, 1176 সালে যখন এই মনন্তর হয়, তখন কিন্তু তোমার, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এটা বলো তো? জি স্যার। আচ্ছা, এই যে নুরুলের কথা মনে কবিতা দেখা যাচ্ছে তো? স্যার শুধু কবি পরিচিতি দেখা আচ্ছা যাচ্ছে। কবি পরিচয় দেখা যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। তো যখন 1176 সালে মনন্তর হয়, তখন এই মনন্তরের পরে ইংরেজরা নতুন একজন গভর্নরকে নিয়োগ করে। বাংলায় নতুন একজন কি করে? গভর্নরকে নিয়োগ করে। সেই গভর্নরের নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিং, হ্যাঁ বলো। স্যার তখন কি ইংরেজদের রাজত্ব চলতো? হ্যাঁ, তখন তো বাংলায় তখন ব্রিটিশ শাসন হলো না দীর্ঘ 190 বছর। ব্রিটিশ শাসনের সময় তো ইংরেজরাই বাংলাকে চালাইছে, ঠিক আছে। তো ওই 1176 সালের পরে যখন এই নতুন গভর্নর নিয়োগ করা হলো ওয়ারেন হেস্টিং, তিনি একজন রাজস্ব কর্মকর্তা নিয়োগ করলেন। কি কর্মকর্তা? রাজস্ব কর্মকর্তা। তার নাম হচ্ছে দেবী সিংহ। এবং সে ইতিহাসে একটি কলঙ্কিত চরিত্র। কেন? সে সুদখোর মহাজন ছিল, এই জন্য সে ইতিহাসে একটা কলঙ্কিত চরিত্র, যে মানুষের উপর নির্যাতন করে সে খাজনা আদায় করত। এই যখন অবস্থা, তখন বাংলার মানুষ তো আর দমে থাকার পাত্র না। এতদিন শোষণ অবিচারের মধ্য দিয়ে বাংলা মানুষ যেতে যেতে একজন প্রতিবাদী সত্তা বা প্রতিবাদী মানুষ জাগ্রত হলো। তার নাম হচ্ছে নুরউদ্দিন, ঠিক আছে, নুরউদ্দিন, ঠিক আছে। এই মানুষটা তখন কি করলো? রুখে দাঁড়ালো। তা সে কিভাবে রুখে দাঁড়ালো? সে কিন্তু প্রথমেই মারামারির পর্যায়ে যায়নি, সে প্রথমেই হানাহানির পর্যায়ে যায়নি। সে প্রথমে কি করলো? রংপুরের কালেক্টর ছিল,
রংপুরের কালেক্টর গুডল্যান্ড এর কাছে আবেদন করলো একটা, সব কৃষকদের থেকে সই সাবুত সিল টিল নিয়ে, তখনকার সময় টিপসই দিত, টিপসই নিয়ে আবেদন করলো যে এইভাবে খাজনা নিতেছে, আমাদের কাছে শোষণ পীড়ন ঘটাচ্ছে, আমরা এটা পারতেছি না মানতে। তো এই আবেদন করলো, কিন্তু সেই আবেদনটা বিফলে গেল। তার সেই আবেদনটা কি হলো, বিফলে গেল। তা বিফলে যাওয়ার পরে অনেক পরে ছুটাছুটি করলো নুরুদ্দিন, কোনো কাজ হলো না। এরপরে সে বিদ্রোহ ঘোষণা করলো এবং বিদ্রোহের পরে সবাই এক হলো, নুরুদ্দিনের ডাকে সবাই এক হলো, সবাই এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। বিদ্রোহ কি, বাংলার মানুষের কাছে তো তখন অত্যাধুনিক অস্ত্র নেই, তাই তারা কিভাবে বিদ্রোহ করলো, তারা ওই দা বটি হাতা খুন্তি কাস্তে এগুলা নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। 1773 সাল, আর বাংলা হচ্ছে 1189 সন, বাংলায় 1189 আর ইংরেজিতে হচ্ছে 1773 সনে বিদ্রোহ করলো। করার ফলে অনেক যুদ্ধ টুদ্ধ বা তোমার একটা ধস্তাধস্তি হলো দুই পক্ষের মধ্যেই। তো এক পর্যায়ে ইংরেজরা পেরে উঠতে না পেরে ইংরেজের সেনাপতি ম্যাকডোল্যান্ডের আক্রমণে, ম্যাকডোল্যান্ড তখন যখন পেরে উঠতেছে না, রংপুরের যে কালেক্টর সে যখন পেরে উঠতেছে না, তার নিজস্ব সেনাবাহিনী যখন সে পেরে উঠতেছে না, তখন গুডল্যান্ড ইংরেজের সেনাপতি ম্যাকডোল্যান্ডের কাছে চিঠি লিখলো যে আমার আরো কিছু সেনা দরকার, এখানে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করছে। তখন ম্যাকডোল্যান্ডের নেতৃত্বে সকালবেলায় ভোরের দিকে যখন কৃষকরা ঘুমাতে থাকে বা রাতের বেলায় মানুষের বেশে, সেনারা মানুষের বেশে জনসাধারণের মধ্যে মিশে কৃষকদের উপর আক্রমণ করলো এবং নুরুদ্দিনকে 1773 সনের 22 ফেব্রুয়ারি আহত অবস্থায় গ্রেপ্তার করলো। এরপর অনেক নির্যাতনের ফলে নুরুদ্দিন মারা গেল। বুঝতে পারছো? কেউ যদি বুঝতে না পারো আরেকবার শুনলে, আরেকবার যখন ভিডিওটি যাবে তখন আরেকবার করে শুনলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবং এটা নিয়ে কিন্তু অনেকজনে লেখালেখি করছে। নুরুদ্দিনকে নিয়ে কি শুধু সৈয়দ শামসুল হক লিখছেন তা না, সুপ্রকাশ রায় একজন প্রখ্যাত লেখক বা কলামিস্ট, লেখালেখি করে। সুপ্রকাশ রায় ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম নামক একটি পুস্তক, এই পুস্তকের নাম কি, ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম নামে একটি পুস্তক। এবং সুধাংশু পাত্র আরেকজন লেখক, তার বাংলার বীর বিদ্রোহী বইতে এই বীর বিদ্রোহীকে চিহ্নিত করেছেন নুরুদ্দিন নামে, ঠিক আছে? আর সৈয়দ শামসুল হক তার নুরুদ্দিনের সারা জীবন এই কাব্য নাটকে চরিত্রের নাম দিয়েছেন নুরুদ্দিন। এবং কেন নাম দিয়েছেন সে সেটা সুস্পষ্ট করে বলেছেন যে রংপুরের আঞ্চলিকতাকে সে মানুষের মধ্যে ধারণ করার জন্য বাংলার আপামর জনতা বা বাঙালির আপামর জনতার কাছে সুন্দর মতো ফুটিয়ে তোলার জন্য তিনি নুরুদ্দিন বলেছেন। নামে কি আসা যায়, সত্য কথা বলতে নামে কি আসা যায়, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, হচ্ছে বঙ্গবন্ধু, আমরা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদে পড়েছি মেঘনাদ, এরা কিন্তু সবাই কিন্তু দেশের জন্য যুদ্ধ করেছে। তো নুরুদ্দিনও কিন্তু তাদেরই প্রতীক। নুরুদ্দিন কি, তাদেরই প্রতীক। তোমরা যখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছো দেখছো মেঘনাদ কিন্তু দেশের জন্য তার চাচার সাথে সংগ্রাম করেছে, দেশের জন্য সে সংগ্রাম করেছে, নিরস্ত্র অবস্থায় সে সাহসিকতার পরিচয় দিয়েছে যে সারদার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে। এইগুলো কি, এগুলো কিন্তু দেশপ্রেমের প্রতীক। তারপর কিন্তু সে হচ্ছে, তোমাদের মনে আছে কিনা জানি না, তখন কিন্তু তোমার বলেছে মেঘনাদ কিন্তু আরো বলেছে যে আমার এই লঙ্কা কিন্তু পদ্মবন, স্বচ্ছ পদ্মবন করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। মানে কি, রাজহংস কি কখনো হচ্ছে তোমার কাদা পদ্মবনে বাগান রেখে কাদার মধ্যে যে লাফালাফি করে? এটা কিন্তু কাকে বলছে, সে বিভীষণকে বলছে। তো নিজের জন্মভূমিকে যে ভালোবাসা, এটা কিন্তু আমরা বারবারই প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছি। এবং আমরা যারা এই যে আসি, আমাদের মতো বয়স বা তোমাদের মতো বয়স তরুণ, তোমরাও কিন্তু নিজের দেশকে খুবই ভালোবাসো। নিজের দেশকে নিয়ে কেউ কিছু যদি বলে তোমরা কিন্তু সেটা সহ্য করতে পারো না, তাই না? তো এটা একটা গভীর দেশপ্রেমের চেতনার প্রতীক। তো নামে কি আসা যায়, নুরুদ্দিন নামে কি আসা যায়? মানুষের চেতনাকে যে প্রবাহমান, কত আগের চিন্তা করো, 1189 সন, বাংলার 1189 সনের মানুষকে আমরা এখনো আমাদের চেতনার মধ্যে ধারণ করে যাচ্ছি। এখনো তার কবিতা শুনলে, এখনো তার কথা মনে পড়লে আমাদের গায়ে রক্ত টকবক করে ফুটে উঠে, আমাদের গায়ে কাটা দিয়ে উঠে তার
কথা শুনলে, তার স্মৃতিচারণ করলে। তো নামে কি আসা যায়? মানুষ অতীত, ব্যক্তি অতীত, কিন্তু তার কাজ, তার যে কর্মকাণ্ড জীবনে, সেটা কিন্তু এখনো বর্তমান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, বেশি বোরিং লাগতেছে? না স্যার। আচ্ছা আচ্ছা। তো সৈয়দ শামসুল হক, এটা তো কবিতা যে তোমরা পড়তে পারবা। তো আজকে আমরা কবিতার যত অংশ পড়বো আমি হাইলাইট করে রাখছি। ওকে, তো দেখো, নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীল অগণিত আর, নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। মানে কি বোঝাচ্ছে? নীলক্ষা আকাশ নীল মানে কি বোঝাচ্ছে? দৃষ্টি সীমা অতিক্রম। নীলক্ষা মানে কি? অনেক দূরে, চোখে যেটা দেখা যায় না, দৃষ্টি সীমার অতিক্রমী, মানে তোমার দৃষ্টি সীমার বাইরে যেটা, মানে তুমি যেটা চোখ দিয়ে দেখতে পারো না, সেটা হচ্ছে নীলক্ষা। এটা মানে কি? নীলক্ষা মানে দৃষ্টি সীমার অতিক্রমকারী। আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীল অগণিত আর, মানে দৃষ্টি সীমার বাইরেও আকাশটা নীল, মানে বাংলার আকাশ। এই কথাটা কি বোঝাচ্ছে? নীলক্ষা আকাশ নীল, বাংলার আকাশটা যে নীল সেটা দ্বারা বোঝাচ্ছে। নীলক্ষা আকাশ নীল মানে হচ্ছে দৃষ্টিসীমার অতিক্রমকারীর বাইরের আকাশটাও নীল। হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর, ওই নীলে অগণিত। হাজার হাজার তারা, ওই নীলে অগণিত। ওই নীলে অগণিত কেন? নীল আকাশ কি রাতের বেলায় ওই আকাশেই তো তারা উঠে, তাই না? এই জন্য বলতেছে অগণিত তারা উঠে ওই নীল আকাশে রাতের বেলায়, তাই বলতেছে হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর, নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। আকাশের নিচে কি আছে? গ্রাম গঞ্জ হাট জনপদ আছে, লোকালয় আছে ৬৯। এখন স্যার ৬৯,০০০ কথা দ্বারা কি বোঝাচ্ছে? আক্ষরিক অর্থে ৬৯,০০০, 69 এর পরে 3টা শূন্য বসাই দিলে এটা ৬৯,০০০। কবি কিন্তু সেইটা মিন করে বলেননি। কবি সাহিত্যিকরা সবসময় একটা বৃহৎ অংশের কথা চিন্তা করে লিখে থাকে, মানে একটা ভাবদায়ক অর্থ বা বৃহৎ অংশের কথা চিন্তা করে যখন লিখে থাকে। তো ৬৯,০০০টা ঠিক সেই মাইন্ডে লিখছে কবি, যে একটা বৃহৎ জনগোষ্ঠীকে সে মূলত বুঝাচ্ছে কবিতার সিকোয়েন্সের পরিপ্রেক্ষিতে, যে কবিতার তার ভাবভঙ্গির পরিপ্রেক্ষিতে। আবার অনেকে এটাও বলে থাকে ৬৯-এর গণঅভ্যুত্থানে যেমন মানুষের ঢল নেমে গেছিল ৬৯ সালে, যে গণঅভ্যুত্থান হয়েছে, তোমরা হয়তো পড়েছো ইতিহাস, অনেকে সেটাও বলে যে সেই কথা চিন্তা করে ৬৯,০০০ লিখছে। কারণ সৈয়দ শামসুল হক যখন এটা লিখছে তখন কিন্তু বাংলার দেশ ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেয়ে থাকে যে ৬৯-এর গণঅভ্যুত্থান কিন্তু তার মাথাতে হয়তো আঘাত এনেছিল বা তার স্মৃতিতে ছিল, সেখান থেকে সে এই শব্দটা ইউজ করেছে। ঠিক আছে? তো এটা কিন্তু একটা আক্ষরিক শব্দ। তুমি বলতেই পারো যে স্যার ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৬৯, সেটাও তুমি বলতে পারো, এটাও দ্যাটস রাইট, এটাও হতেই পারে। কবিদের মন মানসিকতা কখন কি বলা যায় সেটা তো আমরা বলতে পারি না। ঠিক আছে? তো এতটুকু 2 লাইন ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর দেখো, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা। মানে কি? ধবল দুধের মতো, ধবল মানে কি? সাদা, দুধ তো চিনোই, সাদা। মতো জ্যোৎস্না, জ্যোৎস্না তো বুঝবই, জ্যোৎস্না যখন আকাশে যখন চাঁদ থাকে তখন জ্যোৎস্না ফুটফুট করে, এটা তো দেখোই। তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা, এই কথাটা কিভাবে হয়েছে? কবি তো সিকোয়েন্সে লিখছে, এই জন্য মনে হচ্ছে যে কেমন ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা। এটা যদি সোজা করে লিখি আমরা, মানে আমরা যদি এটাকে যদি ওই যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এইভাবে যদি চিন্তা করি, তাহলে হবে চাঁদ পূর্ণিমা ধবল দুধের ন্যায় জ্যোৎস্না ঢালছে। ধবল দুধের ন্যায় কি করছে? জ্যোৎস্না ঢালছে। জ্যোৎস্না কি? সাদা, আর ধবল দুধ কি? সাদা, তাই ধবল দুধের ন্যায় জ্যোৎস্না চাঁদ পূর্ণিমা ঢালতেছে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আর এখানে ধবল দুধের মতো কেন বলছে? জ্যোৎস্না রংটাও সাদা হয় আর দুধের রংটাও সাদা হয়, বলছে ধবল দুধের মতো, মানে এটা তুলনা করছে জ্যোৎস্না রংকে ধবল দুধের সাথে। ঠিক আছে? এরপর বলা হচ্ছে, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। কি বলা হচ্ছে? তখন হঠাৎ কেন দেখা দেয়? তখন হঠাৎ আকস্মিকতা বোঝাচ্ছে। বুঝি না। ও নষ্ট ক্ষেত, নষ্ট ক্ষেত, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার।
এটা দ্বারা কি বোঝাচ্ছে তোমরা কে বলতে পারবা? সবাই বলবে, এক এক করে উত্তর দিবা। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। এই কথা দ্বারা কবিতায় কি বোঝানো হচ্ছে তোমরা সবাই বলবা। বল এক এক করে বলো। হ্যাঁ, মিশকাতুল জাবা বলো। স্যার তখন হয়তো মানে নষ্ট ক্ষেত দ্বারা বোঝানো হয়েছে সমস্যা বা অত্যাচার নিপীড়িত অবস্থা বোঝানো হয়েছে, এরকম কিছু। আচ্ছা, কাছাকাছি গেছে। আর তানাস? স্যার অত্যাচারের যে অবস্থা বোঝানোর জন্য আর কি এগুলো ইন্ডিকেট করছে। আর কেউ? দুর্ভিক্ষকে বোঝানোর জন্য মনে হয়। দুর্ভিক্ষ না, এখানে দুর্ভিক্ষ না। আর আর কেউ? আর কেউ? আর কোথায় স্টুডেন্ট, কোথায় আমাদের? এত কম রেসপন্স ক্লাসে। আচ্ছা, এখানে বলা হয়েছে নষ্ট ক্ষেত, নদী নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। তোমরা তো বুঝতেছো নষ্ট ক্ষেত নষ্ট মাঠ এগুলো তো ব্যাখ্যা করা লাগে না। এটা দ্বারা বোঝাচ্ছে অশুভ শক্তির নৃশংসতা। কেমন? যেমন পাকিস্তানি বাহিনী যখন বাঙালির উপর এই 25শে মার্চ কাল রাতে যখন আক্রমণ চালায় অবিরাম ভাবে, তখন যেমন বাড়ি ঘর পুরায়, ক্ষেত জ্বালায়, সবকিছু ধ্বংস করে দিছে, সেই অবস্থাকে বলা হচ্ছে এখানে নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। বুঝতে পারছো? ওকে, তাহলে এইটার এই লাইনটার কিন্তু অনুধাবন অনেক বেশি আসে। এটা কিন্তু তোমরা পাশে লিখে রাখতে পারো বইতে বা খাতায়, যে অশুভ শক্তির নৃশংসতা। অশুভ শক্তির নৃশংসতা, ঠিক আছে? এটা কিন্তু লিখে রাখতে পারো তোমরা। আর নালে যখন ভিডিও যাবে তখন আরেকবার দেখে লিখে রাখতে পারো। এরপর দেখো বলা হচ্ছে, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষান নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। তখন মানে সেই সময়, ঠিক ওই সময় যখন এই ধ্বংসযজ্ঞ চলে, যখন শাসক গোষ্ঠী বা শোষক গোষ্ঠী যখনই তাদের এই ধ্বংসযজ্ঞ চালায়, তখন কেন দেখা দেয় নীলক্ষান নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। নীলক্ষান নীলে মানে দৃষ্টিসীমার বাইরের আকাশ, মানে এই পুরা বাংলার আকাশ, বা যখন যেখানে ধ্বংসযজ্ঞ চলে সেই আকাশ হঠাৎ কেন দেখা দেয়, মানে তো বুঝতেছো মানে হঠাৎ করে কিছু একটা ঘটছে। তীব্র শীষ, শীষ দিয়ে কিন্তু আমরা কাউকে ডাকি, সিটি বলি, সিটি। শীষ দিয়ে কি করি আমরা? কিন্তু কাউকে ডাকি, অনেক আছে বন্ধু বান্ধবের শীষ দিয়ে ডাকে, বা কাউকে ইশারা করে শীষ দিয়ে। তা সেটা বলছে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। এই চাঁদটা কে? এই চাঁদটাকে কি বলতে পারবে? চাঁদের মিনিংটা কি? নুরুলউদ্দিন। আরেকজন কি বললা? বলো বলো। নুরুলউদ্দিন। হ্যাঁ, নুরুল উদ্দিন। এই চাঁদ হচ্ছে নুরুল দিন, এত বড় চাঁদ নুরুল দিন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষান নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ, মানে হঠাৎ করে যে নুরুল দিনের মতো মানুষ জেগে উঠে, সেইটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষান নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। তো এটা তো বুঝতেই পারলা। এরপরে এখন চাঁদের কিন্তু একটা, এখন তুমি বলতে পারো স্যার চাঁদ কেন ইউজ করছে? সূর্য ইউজ করতে পারতো, অন্য কিছু ইউজ করতে পারতো, কেন কবি চাঁদ ইউজ করছেন শব্দটা? এটা কিন্তু একটা কথা আছে, তাই না? কেন ইউজ করছেন? সূর্য ইউজ করতো স্যার, সূর্যের তো অনেক ক্ষমতা স্যার। চাঁদের কিন্তু একটা মারাত্মক ক্ষমতা আছে। চাঁদের কারণে কিন্তু সমুদ্রে বা নদীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তোমরা কিন্তু এটা পড়ছো, যারা বিজ্ঞানের ছাত্র বা কমার্স যেটাই হোক, তোমরা কিন্তু ক্লাসে পড়ছো। ভরা কটাল, মরা কটাল, এটা কিন্তু কি হয়? চাঁদের ফলেই কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়। এবং কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, গায়ক সবার কিন্তু চাঁদের উপর একটা আকর্ষণ আছে। চাঁদ নিয়ে প্রচুর গান আছে। কাজী ইসলাম লিখেছেন চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে, ঠিক আছে? চাঁদ নিয়ে অনেক গান আছে। একটা গানের নাম বলেন দেখি আপনারা, কে কোন গান জানেন? হিন্দি, বাংলা বলেন একটা, চাঁদ নিয়ে একটা গানের নাম বলেন, কে পারবেন? কেউ পারবেন না একটা চাঁদ নিয়ে গান? স্যার পারবো। চাঁদ ছুপা বাদল মে। একটা লাইন বলেন, জাস্ট লাইন, গান গাইতে হবে না, লাইনটা বলেন গান। স্যার চাঁদ ছুপা বাদল মে। আর কেউ?
স্যার যে স্যার পূর্ণিমার বাঁশবাগানে মাথার সন্ধ্যায় উপর চাদর। একদম ছেলে কি যেন বলতেছিল? স্যার বাঁশবাগানে ইরুতে মাথার উপর পথে চাদর চই, মা গো শোলক বেলা কাজলা দিদি কই। আচ্ছা, এটা একটা কবিতা, এটা সুন্দর। হ্যাঁ, মাহিন, মাহিন বলো। আর কেউ? তানাস, চাঁদ নিয়ে কিছু একটা বলেন। স্যার ফান্ডাস ছবির একটা গান আছে চাঁদ সিফারিশ। আচ্ছা, আমি শুনি নাই গানটা, শুনে নিব। তানাস কি ক্লাসে আছে নাকি সেই ক্লাসে থেকে মানে মানে ক্লাসটা অন করে রেখে চলে গেছে, হয়তো পড়তেছে বা পরীক্ষা টরীক্ষা দিতেছে, হয়তো সে ক্লাসে ক্লাসে হয়তো নাই, হয়তো বা অন রেখেছে, অন্য কোথাও কাজে ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে। তো চাঁদের এই জন্য, হ্যাঁ, কেউ কি বলেন? ইব্রাহিম বলেন। একাদশের চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে। আচ্ছা আচ্ছা, সুন্দর। আচ্ছা, তানাজ বলছে আমার ফোনে একটু প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দিয়ে এত বড় চাঁদ, তাহলে চাঁদ, আচ্ছা সবাই মাইক অফ করুন। তাহলে চাঁদ কি? চাঁদ হচ্ছে কিন্তু সেই নুরুল দিন, ঠিক আছে? অতি অকস্মাৎ, অতি অকস্মাৎ, অকস্মাৎ মানে কিন্তু হঠাৎ, কিন্তু সেখানে আবার কবি বলছে কি অতি অকস্মাৎ মানে হঠাৎ করে, মানে একেবারে সো সাডেনলি, অতি অকস্মাৎ মানে সো সাডেনলি, একটা বিশেষণ যোগ করছে অতি, ইংলিশে বলে সো সাডেনলি মানে খুবই তাৎক্ষণিক, মানে হঠাৎ, মানে খুবই দ্রুত। আমরা যেমন ফিজিক্সে বলি তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ আমরা যেমন ফিজিক্সে বলি। কেন তাৎক্ষণিক বেগটা বলি? যে সময়ের ব্যবধান যদি খুবই শূন্যের কাছাকাছি থেকে কোনো কিছু মেজারমেন্ট করা হয়, কোনো কিছু মাপা হয়, পরিমাপ করা হয়, কোনো কিছু নির্ণয় করা হয়, তখন আমরা বলি তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক কোনো কিছু তুলনা করি। তার তাৎক্ষণিক কথাটা কেমন স্যার? আরো যদি ভালো মতো আমি তোমাদের ব্যাখ্যা দিই, বা অতি অকস্মাৎ, তাৎক্ষণিক, সিমিলার শব্দটা যদি আমি ব্যাখ্যা দিই, মনে করো 0.00001, আরেকটা হচ্ছে 0.0000111, এদের মাঝখানের ব্যবধান খুবই কম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, ন্যানোতে ব্যবধান। এদের এদের ব্যবধান কি? ন্যানোতে ব্যবধান। বা তুমি একটু বড় চিন্তা করো, 0.1 আর 0.0.12, এদের মধ্যে কিন্তু ব্যবধান খুবই ক্ষুদ্র, মানে শূন্যের কাছাকাছি, লেগে যায় অবস্থা, শূন্যের খুবই কাছাকাছি মেজারমেন্ট। এইটুক সময়ের মধ্যে এই যে এই ব্যবধানটার মধ্যে 0.1 আর 0.12, এই দুইটার পার্থক্যের যে ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে যদি কোনো কিছু পরিমাপ করা হয় বা কোনো কিছু মেজারমেন্ট চিন্তা করা হয়, সেটাকে আমরা বলি ফিজিক্সে বা সায়েন্সের তাৎক্ষণিক শব্দটা ইউজ করি। ঠিক সিমিলার এখানে বলা হচ্ছে অতি অকস্মাৎ মানে হঠাৎ করে ঘটে গেছে, তুমি কিছু বুঝে ওঠার আগেই অতি অকস্মাৎ, ঠিক আছে? সেটা বলা হচ্ছে অতি অকস্মাৎ। স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? আচ্ছা, স্তব্ধতার দেহ ছিঁড়ে কেন বলা হচ্ছে? মানুষের মধ্যে শোষণ, বঞ্চনা, গঞ্জনা, অন্যায়, অবিচার, এগুলো চলতে চলতে মানুষ স্তব্ধ হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেছে, স্তব্ধ মানে কোনো আর সার নেই, মৃত মানুষের মতো। তারপর হচ্ছে স্তব্ধতার দেহ ছিঁড়ে, স্তব্ধতার দেহ ছিঁড়ে মানে কি? সেই মৃত মানুষের দেহটা ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? মানে কোন সেই শব্দ আসতেছে, কোন ধ্বনি আসতেছে, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে। কি বলছে? গোল হয়ে আসুন সকলে। আমরা সবাই জানি একতাই বল, তোমরা কিন্তু পড়ছো। একতাই কি? বল। তুমি যখন আঙ্গুলগুলা ছেড়ে রাখবা, তখন কিন্তু তোমার প্রতিটা আঙ্গুলে শক্তি নেই যে একটা আঙ্গুল দিয়ে দেয়ালকে ভেঙে দেয়া। কিন্তু যখন তুমি হাতটা মুষ্টি করবা, যখন এই যে গোলটা করতেছো, এই যে মুঠি, এক মুঠি, এটা কিন্তু অনেক শক্তি। অনেকের গায়ে শক্তি আছে, দেয়াল ভেঙে ফেলে, কাঠ টাট ভেঙে ফেলে, ইট ভেঙে ফেলে। তাহলে কি আমরা যে বলি গোল হয়ে আসুন সকলে, মানে কি একসাথে ঘিরে বসা, সবাই যদি একসাথে হয়ে থাকে তাহলে কি একটা শক্তি কাজ করে। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে মানে একত্রে হন। আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, বলছে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, সবাই স্থির হয়ে বসেন, সবাই সবার মাথাকে খাটান। স্থির কথাটা কেন বলতেছে? আরেকটা প্রশ্ন, স্থির কথাটা কেন বলতেছে? স্থির কথা এই জন্য বলছে, তোমার যখন পরীক্ষাটা দেখবা মাথায় কাজ করে, তোমার আব্বু বলে যে মাথা ঠান্ডা করে বাবা পরীক্ষা দিবি, বাবা তুই একটু আজকে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি। কেন? মাথা ঠান্ডা থাকলে আমাদের মধ্যে শুভ বুদ্ধি আসে, আমাদের মধ্যে চিন্তাধারার ক্ষমতাটা বাড়ে। সেজন্য বলছে
আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, সবাই সুশৃঙ্খল স্থির হয়ে বসেন। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। অতীত অতীত হঠাৎ হাতে আনা দেয় মানুষের বন্ধ দরজায়। কেন বলা হচ্ছে এই কথাটা? কে বলতে পারবা এই অতীত মানে কি? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটু যাইতে হবে স্যার, আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যদি বেশি দরকার থাকে চলে যান, পরে ক্লাসটা দেখে নিন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই অতীতটা কি, কে বলতে পারবে? নুরুল, এই অতীত হঠাৎ হাতে আনা দেয় মানুষের বন্ধ দরজা, এটা কে বলতে পারবে? মানে স্যার যে নুরুদ্দিনের মানে যে সময়টা ছিল ওই কথাটা কি স্মরণ করতেছে হয়তো, বা যে অতীত হঠাৎ হানা দেয় মানুষের পরিচয়, মানে দুর্ভিক্ষটা আবার আসছে কারণ এরকম টাইপের কিছু। আচ্ছা, এই এখানে যে অতীত এটা মানে কিন্তু নুরুল দিন। এখন বলবা যে স্যার নুরুল দিন কেন অতীত? নুরুল দিন ব্যক্তি অতীত। আমি প্রথমে বলছি ব্যক্তি নুরুল দিন আমাদের মধ্যে অতীত। 2020 সাল হচ্ছে এখন বর্তমান, সেই 1189 সন বাংলার, ঠিক আছে, সেটা কিন্তু অতীত। সেটা কি ব্যক্তি অতীত, বা তার চেতনাটা আমাদের মধ্যে এখনো জাগ্রত। এই জন্য বলছে অতীত হঠাৎ হাতে আনা দেয় মানুষের বন্ধ দরজায়। মানুষের দরজায় যে সেই নুরুল দিনের চেতনা আবার যে করা নাড়ে, যে আপনারা সবাই উঠেন, আপনারা সবাই জাগ্রত হন। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমা মানে কি, আকাশে, বাংলার আকাশে তখন আবার পূর্ণিমার আলো উঠে গেছে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। চাঁদ কিন্তু দুইটা আছে, একটা পূর্ণিমা, একটা কি অমাবস্যা। অমাবস্যা যখন হয় তখন কিন্তু ঘুরঘুটে অন্ধকার হয়ে যায় আকাশ, আর যখন পূর্ণিমার আলো আসে সেটা কি শুভ শক্তির প্রতীক। তাই বলছে এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়, মানে কি আকাশে স্বচ্ছ পূর্ণিমা, তীব্র মানে প্রখর পূর্ণিমা, মানে আলোতে রাস্তাঘাট আলোকিত হয়ে গেছে। চাঁদের কিন্তু পূর্ণিমার কিন্তু আলোর এত ক্ষমতা, দেখবা রাস্তাঘাট আলো করে দেয় পূর্ণিমার আলোতে। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এইবার এতক্ষণ এতগুলো লাইন পরে এই যে নুরুল দিনের কথা কি হচ্ছে মানুষের মনে পড়তেছে, এখন এসে সৈয়দ শামসুল হক ডিক্লেয়ার করে দিচ্ছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কার কথা মনে পড়ে যায়? নুরুল দিনের কথা মনে পড়ে। তাহলে এবার চিন্তা করো, রিলেট করো, অতীত মানে সেই নুরুল দিন, ওই যে দিয়ে এত বড় চাঁদ, এই যে চাঁদ ওটাও কিন্তু নুরুল দিন, এই যে যে চাঁদটা, এই যে এটাও কিন্তু সেই নুরুল দিন, ঠিক আছে? তো বুঝতেই পারলা। আচ্ছা স্যার, মানে নুরুলের মানে কাহিনীটা অনেক আগের, হ্যাঁ হ্যাঁ মানে কবি কি মানে 1971 ঘটনাটার টাইমেই মানে নুরুলদের কথা বলতেছে যে আগে ওনার মতো মানে হ্যাঁ হ্যাঁ একটা সংগ্রাম হয়েছিল ওটা স্মরণ করতেছে। হ্যাঁ 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 এখানে নুরুল দিনের সাথে অতীতের যে সংঘর্ষ সেগুলো তুলনা করে বর্তমানে কথা বলতেছে, যে যখন প্রতিবাদ হবে, যখন মানুষের যখন বিপদ আপদ হবে তখন সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে থাকে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, নুরুলের কথা মনে পড়ে। কাল ঘুম যখন বাংলা, এই কাল ঘুম মানে কি, কে বলতে পারবো? কাল ঘুম, স্যার মৃত্যু টাইপের কিছু। কাল ঘুম মানে হচ্ছে দীর্ঘ দুঃসময়, দীর্ঘ দুঃসময় মানে অনেক দিন ধরে অন্যায় অত্যাচার শোষণ নিপীড়ন বঞ্চনা চলতেই আছে, মানে এটা কেউ শেষ হচ্ছে না। তুমি যে চিন্তা করো 1947 সালে পশ্চিম পাকিস্তান হয় বা পূর্ব পাকিস্তান হয় তৎকালীন, সেখান থেকে 1971 সাল, কতগুলো সাল আমরা হচ্ছে পরাধীনতা কাটাইছি, চিন্তা করো একবার। প্রায় দীর্ঘ 23-24 বছর আমরা পাকিস্তান শাসক গোষ্ঠীর হাতে বন্দী ছিলাম। এরপরে আমরা মুক্তি পেয়েছি, আমরা বাংলাদেশ নামক একটা দেশের স্বাধীনতা পেয়েছি। তাহলে এই যে দীর্ঘ যে এতগুলা সময়, এই সময়টা যে আমরা বন্দী ছিলাম, এই সময়টা যে আমরা তোমার পরাধীন ছিলাম, এটা কি একটা কাল ঘুম। এই জন্য বলছে দীর্ঘ দুঃসময়, ঠিক আছে? কাল ঘুম যখন বাংলায় মানে যখন এই অন্যায় অত্যাচার অবিচার চলতে আসছে অনেক দিন ধরে, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। এই কথাটা কি বোঝাচ্ছে, কে বলতে পারবা? কে কে আছে আমাদের সাথে, কে বলতে পারবা? স্যার শেখ মুজিবুর রহমানের কথা বলতেছে আর কি, যে এবারও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসতে পারতেছে না, কাল ঘুম যখন বাংলায় দুঃসময় চলতেছে, দীর্ঘ দুঃসময়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়, মানে হচ্ছে নুরুল দিন তার দীর্ঘ দেহ মানে তো
শারীরিক দেহটা বোঝাচ্ছে না, এখানে দীর্ঘদেহ বলা হচ্ছে তার প্রতিবাদী সত্তাটা। দীর্ঘদেহ বলতে কি বোঝানো হচ্ছে? তার প্রতিবাদী সত্তা, তার চেতনা, তার চিন্তাশীলতা, তার জাগ্রত বোধ, তার যে প্রতিবাদ করার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে তার দীর্ঘ দেহ নিয়ে। মানে নুরুল দিনের সেই প্রতিবাদী সত্তাটাকে দীর্ঘ দেহের সাথে তুলনা করতেছে এখানে কবি। তাই বলছে তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। মরা আঙিনায় মানে কি? চেতনাহীন হয়ে গেছিল বাংলার মানুষ, বাংলার মানুষের মনের মধ্যে কোনো আশার আলো ছিল না। সেই আঙিনাতে আবার নুরুল দিনের মতো প্রতিবাদী সত্তা দেখা গিয়েছে, বা নুরুল দিনের মতো প্রতিবাদী সত্তা ফিরে এসেছিল। কে ফিরে এসেছিল এটা আমরা পরের ক্লাস থেকে আবার আলোচনা করব। আজকে আমরা এই এতটুকু পর্যন্ত পড়বো। প্রথম থেকে নীলক্ষা আকাশ নীল থেকে আমরা পড়বো মরা আঙিনায়। এইটুক আমাদের আজকে পড়া। তো সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো আমি আপনাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই বাড়ির কাজগুলো আপনারা খাতায় লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে মুঠোফোন পাঠশালা, সেখানে সবাই সাবমিট করবেন। অবশ্যই সাবমিট করবেন, অবশ্যই, ভালো মতো বলতেছি, অবশ্যই সাবমিট করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে কাল ঘুম যখন বাংলায় বলতে কি বোঝানো হয়েছে, এইটা একটা। এখন আমি বলে যাচ্ছি, আপনারা পরে এটা যখন ভিডিও দিয়ে দেওয়া হবে তখন আপনারা দেখে লিখে নিতে পারবেন। তো আমি এখন বলে যাই, আপনারা শুনেন। কাল ঘুম যখন বাংলায়, এই কথাটা কি বোঝানো হয়েছে? তারপর হচ্ছে গোল হয়ে আসুন সকলে, এই কথাটা কি বোঝানো হয়েছে? 2 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কাল ঘুম যখন বাংলা, এই কথাটা কি বোঝানো হয়েছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে গোল হয়ে আসুন সকলে, গোল হয়ে আসুন সকলে, এই কথাটা কি বোঝানো হয়েছে? এর পরের প্রশ্ন হচ্ছে নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, এই কথাটা কি বোঝানো হয়েছে? 3টায় অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরের। সবাই বাড়ির কাজটা করে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। আর এই যে কবিতার যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এটা সামনের শুক্রবারের মধ্যে সবাই সুন্দর মতো রেকর্ড করে এডিট করলে করবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই। করে ফেসবুক যে মুঠোফোন গ্রুপ আছে পাঠশালা, সেটাতে সাবমিট করবেন এবং অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? এবং হ্যাশট্যাগুলো কি হবে আমরা জানাই দেবো, আমরা মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে জানাই দেবো, আমরা ফেসবুক গ্রুপে আমরা সুন্দর ডিক্লেয়ার দিয়ে দেবো, অ্যানাউন্সমেন্ট করে দেবো, সেখানে আমরা জানাই দেবো। আর আমি আপনাদের একদিন কবিতা আবৃত্তি করে শোনাবো নেক্সট ক্লাসে। তো কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন, নাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত হবে। আর যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটাও বলতে পারেন। তো এখন আপনাদের বলার সময় দেওয়া হলো, বলেন কার কি বলার আছে। স্যার আমরা যে আবৃত্তি করব, এটার মানে যে রেকর্ডটা করব, এটার পিছনে নাকি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া যাবে কোনো? হ্যাঁ দেয়া যাবে, দেয়া যাবে, সেটা যেন শ্রুতি মধুর হয়, দেয়া যাবে, সেটা যেন শ্রুতি মধুর হয়। আবৃত্তি শুনে যদি তার অজ্ঞান হয়ে যায় সবাই, অজ্ঞান হয়ে গেলে অজ্ঞান হোক, সমস্যা কি? আপনার আবৃত্তি শুনে যদি 2-1 মানুষ অজ্ঞান হয় তো আপনার সমস্যা কি? তাইলে কিন্তু স্যার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আচ্ছা ঠিক আছে, আপনি দায়ী থাকবেন, আমি দায়ী থাকবো আপনার আবৃত্তি শুনে যদি কেউ অজ্ঞান হয়ে যায়। স্যার লাস্ট পার্টটাতে যে জোরে বলে না, যে ডাকটা, ওটা না অনেক কষ্ট হবে মেবি। আপনি আপনার মতো করে দিবেন, আবৃত্তি তো তার মতো করতে হবে এমন না। আপনি আপনার মতো করে দিবেন, আপনার গলায় যেটা রেঞ্জটা সুন্দর শোনা যায় সেটা করে দিবেন। জাগো বাহে কণ্ঠে সবাই, আপনি আপনার মতো করে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনারা বাসায় প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করেন, দরকার আমার সাহায্য নেবেন, আমাকে বলবেন স্যার এই জায়গাটা কেমন হবে, এটা আপনারা জানাবেন। বাসায় প্র্যাকটিস করেন, 1 সপ্তাহ সময় দিয়েছে, সামনের শুক্রবারের মধ্যে তো অনেক সময়, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ বলেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই দিবেন, সবাই দিবেন, সবাই অংশগ্রহণ করেন, খারাপ কি? বাসায় বসে বসে একটা আবৃত্তি করে দিলেন, সমস্যা কি? যাওয়া লাগতেছে না, আপনার ফেস তো দেখতেছে না, তো সমস্যাটা কি? একটু করেন বাসায় বসে, এখন তো লকডাউনের সময় মনটা ভালো থাকবে, আবৃত্তিও কিছু শিখলেন, কিছু চর্চা হলো। আপনি নেট থেকে যখন অনেকগুলো আবৃত্তি শুনবেন, আবৃত্তি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তখন আপনার একটু অনেক কিছু নতুন নতুন জানা হলো, তাই না? সমস্যা নাই তো, জাস্ট আপনি আবৃত্তিটা করে দিবেন। ভয়েসটা আমি তো বলতেছি না এখানে আপনার ছবি দেওয়া লাগবে, আপনাকে দেখানো লাগবে, এটাও বলতেছি না, জাস্ট ভয়েস রেকর্ড। আর কেউ যদি বলে যে স্যার আমি দেখাবো, সমস্যা নেই, সেটাও সমস্যা নেই, সেটা তো আরো ভালো। তো ঠিক আছে, কারো কোনো ক্লাসে কোনো সমস্যা আছে? না স্যার। আর আপনাদের ফ্রেন্ডদের আরো বলেন, সবাইকে আমাদের মুঠোফোন
পার্সোনাল ক্লাস করতে, আর আমাদের যদি ক্লাস নিয়ে কোনো মন্তব্য থাকে সেটা আমাকে জানাবেন, স্যার আপনি ক্লাসটা এইভাবে নেবেন ওইভাবে নেবেন, আরো ভালো হবে। তাহলে আমরা কি ক্লাসটা শেষ করে দিই? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই বাড়ি কাজটা করে দিবেন, বাড়ি কাজটা কিন্তু অবশ্যই করে দিবেন। ইউটিউব থেকে দেখে নেবেন ভিডিওটা দেখে দিবেন, এবং আরেকবার ভিডিওটা ভালো মতো দেখবেন পুরো ভিডিওটা, তাহলে কিন্তু আরো ভালো হবে নিজেদের। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের সুবিধার জন্য দেওয়া হচ্ছে, সো প্লিজ ভিডিওটা দেখবেন পুরোটা, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবেন দেখতে। ঠিক আছে স্যার, ব্রেক কাজটা মানে কতদিনের মধ্যে দিতে হবে? কোনটা, SW নাকি ওই কবিতা আবৃত্তি? SW? জি স্যার। SW হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিব, এরপর আমি সবাইকে 1-2 দিন সময় দিয়ে দেবো। আজকে রাতে যদি আপলোড দিতে পারি ভিডিওতে এত ভালো, তারপরে তাহলে 2 দিন সময় দিব, আমি গ্রুপে বলে দিব আপনাদের। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।